নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প সাদা বাঘ। তাহলে শুরু করি গল্প সাদা বাঘ। চারিদিকে হইচই পড়ে গেল। সংবাদপত্রে, বেতারে, দূরদর্শনে জোর খবর, সুন্দরবনে সাদা বাঘ। খবরটা আর কেউ দিলে লোকে সন্দেহ করত, নেহাত গল্প কিংবা রাতের বেলা রং ভুল করেছে। কিন্তু নিজের চোখে দেখেছেন ফ্লেচার স্বয়ং, খাঁটি সাহেব বাচ্চা। বিলেত থেকে এদেশে এসেছেন মাসখানেকও হয়নি। হিপি নন যে লোকে বলবে গাঁজায় দম দিয়ে কি দেখতে কি দেখেছেন। ফ্লেচার পাদ্রির ছেলে, নিজে অবশ্য পাদ্রি নন, চামড়ার ব্যাপারী। এদেশে এসেছিলেন কাঁচা মালের সন্ধানে। তার ধারণা ছিল এদেশের ঝোপে ঝাড়ে অফুরন্ত কেঁদো বাঘ লুকোচুরি খেলছে। কাছে পিঠে পুকুরে বিলে কুমিরের ঠাস বোঝাই। একবার বন্দুক নিয়ে পাড়ে দাঁড়ালেই কুমিরদের মধ্যে ভেসে উঠবার জন্য হুড়োহুড়ি পড়ে যাবে। আগে কে বা প্রাণ করিবেক দান, তারই লাগি কাড়াকাড়ি। কলকাতায় নেমে ফ্লেচার সাহেব হতাশ হলেন। ঝোপে ঝাড়ে বাঘ তো দূরের কথা, বেড়ালও নেই। পুকুরে বিলে কিছু মাছ হয়তো আছে, কিন্তু কুমিরের ল্যাজের দেখাও মিলল না। তখন ফ্লেচার সাহেব চামড়ার জন্য ট্যাংরায় ধর্ণা দিলেন। বাঘ কিংবা কুমিরের চামড়া চাই, যে দামি হোক। ট্যানারির মালিক ফুল্লাই ঝকঝকে সোনার দাঁত বের করে হেসে বলেছিল, কুমিরের চামড়া পারব না সাহেব। সরকার থেকে কুমির প্রকল্প হচ্ছে শুনে সব কুমির সেখানে ভর্তি হয়েছে, তাদের ছোঁবার উপায় নেই। বাঘের চামড়া একটা আছে, দিতে পারি, ১,৫০০ টাকা পড়বে। ঠিক আছে, টাকা নিয়ে কাল এই সময় আসবো, চামড়া তৈরি রেখো। ফুল্লাই এক গাল হাসল। হাসলে চোখ দুটো আর দেখা যায় না। সেইভাবেই বলল, সে কি কথা সাহেব, আপনি কষ্ট করে আসবেন কেন? আপনার হোটেলের ঠিকানা দিন, আমি কাল সন্ধ্যাবেলা চামড়া দিয়ে টাকা নিয়ে আসব। ফুল্লাই কথা রেখেছিল। ঠিক সন্ধ্যায় চামড়া দিয়ে টাকা নিয়ে গিয়েছিল। চামড়া দেখে ফ্লেচার সাহেব খুব খুশি। হলদে চামড়ার ওপর মোটা গাঢ় কালো রঙের ডোরা। একটু আফসোস বাঘটা ছোট সাইজের, আর একটু বড় সাইজের হলে বেশ হতো। যাক, এরকম সাইজের গোটা 10 হলেই চলবে। পরের দিন সকালে কেলেঙ্কারি কাণ্ড। চামড়াটা দেয়ালে টাঙিয়ে ফ্লেচার সাহেব ব্রাশ দিয়ে ঘষে ঘষে চকচকে করে তোলার চেষ্টা করছিলেন। বার কয়েক ব্রাশ টানতেই কালো ডোরাগুলো সারা চামড়ার ওপর ছড়িয়ে পড়ল। ফ্লেচার সাহেব চমকে উঠলেন। কি ব্যাপার, বাঘেরাও কি আজকাল মেকআপ ব্যবহার করছে নাকি? খানসামা সেই সময় প্রাতরাশ নিয়ে রুমে ঢুকেছিল। সে সব দেখে হেসে উঠল। ভাঙা ইংরাজিতে বলল, আপনাকে ঠকিয়েছে সাহেব, রাম ছাগলের চামড়ার ওপর কালো রং দিয়ে ডোরা কেটে দিয়েছে। অ্যাঁ? ফ্লেচার সাহেব রেগে টং। তখনই চামড়া বগলে করে ট্যাংরায় গিয়ে হাজির। ইংরাজিতে চেঁচামেচি শুরু করতেই ভিতর থেকে এক চীনা মহিলা বের হয়ে এসেছিল। তার হাতে অর্ধেক ছাল ছাড়ানো একটি শুয়োর। ফ্লেচার সাহেবের ইংরাজির উত্তরে বিশুদ্ধ চীনা ভাষায় চিৎকার করেছিল। একদল চীনা ফ্লেচার সাহেবকে ঘিরে সব শুনে বুঝিয়েছিল ফুল্লাই আজ ভোরের প্লেনে দেশে ফিরে গেছে। কবে ফিরবে তার ঠিক নেই। এই মহিলা ফুল্লাইয়ের পিসি, বাড়ি আগলাতে কাল রাত্রে এসেছে। অগত্যা ফ্লেচার সাহেব ফিরে এসেছিলেন চামড়া ট্যাংরায় ফেলে দিয়ে। এসেই খানসামাকে তলব, আমাকে একজন পাকা লোক দাও, যে সুন্দরবন এলাকা বেশ ভালোভাবে চেনে, কিছু কিছু শিকারও বোঝে। আমি বন্দুক নিয়ে যাব, সে পাশে পাশে থাকবে। সেদিনই বিকালে খানসামার লোক এনে হাজির। লম্বায় 4.5 ফুট, প্রস্থে সেটা পুষিয়ে নিয়েছে। কদম ছাঁট চুল, হলুদ রঙের গোল গোল দুটি চোখ, চামড় গোঁফ। এই গরমেও পরনে কালো কোট প্যান্ট, পায়ে বুট। এসেই সেলাম করে টান হয়ে দাঁড়ালো।
তুমি বাঘের খোঁজ রাখো? লোকটা তো হেসেই অস্থির। হাসি থামতে বলল, জিম করবেটের নাম শুনেছ সাহেব? সে ছোকরাকে বাঘের সন্ধান কুমায়ুনে আমি দিই। কত রাত গাছের উপর মাচায় পাশাপাশি বসে কাটিয়েছি, বাঘের অপেক্ষায় তাস খেলেছি। ছোকরা অদ্ভুত তৈরি হয়েছিল, বাতাসে বোঁটকা গন্ধ শুঁকে বলতে পারত বাঘ না বাঘিনী। আমাকে খুব ভক্তি শ্রদ্ধা করত। মরবার আগে পর্যন্ত সপ্তাহে একখানা করে চিঠি লিখত। এই যে বুটজোড়া, এ তো তারই দান। সুন্দরবন চেনো? চিনি মানে? ওখানেই তো আমার জন্ম, সন্দেশখালিতে। ওখানকার প্রত্যেকটি সুঁদুরি গাছ আমার চেনা, প্রত্যেকটি বাঘের লেজে কটা ডোরা আছে তাও আমার নখদর্পণে। ডোরার কথায় ফ্লেচার সাহেবের ভেজাল চামড়ার কথা মনে পড়ে গেল। তিনি সবিস্তারে ফুল্লাইয়ের কীর্তির কথা বললেন। শুনে লোকটা বলল, এ আর আশ্চর্যের কথা কি সাহেব? লোকটার নামেই তো তার প্রকৃতি বোঝা যাচ্ছে। লাই মানেই তো মিথ্যা। ফ্লেচার সাহেব লোকটাকে নিয়ে রওনা হয়ে গেলেন। লোকটার নাম নিধিরাম সামন্ত। ফ্লেচার সাহেব ছোট করে ডাকতেন নিডি। নৌকা বিদ্যাপতি মাতাল ঘুরে রায়মঙ্গলে পড়ল। বাঘের দেখা নেই। জল খেতেও কি কেউ আসে না? তখন ফ্লেচার সাহেব ঠিক করলেন ফিরে যাবেন। সব ঝুট, সুন্দরবনে বাঘ আর নেই। তখনই ঘটল ব্যাপারটা। চাঁদনি রাত, চারদিক দিনের আলোর মতন পরিষ্কার। গাছের প্রত্যেকটি পাতা আলাদা করে চেনা যায়। নৌকার পাটাতনে ফ্লেচার সাহেব, চোখে দূরবীন, কাঁধে বন্দুক, পাশে নিধিরাম। হঠাৎ ফ্লেচার সাহেব চিৎকার করে উঠলেন, নিডি, নিডি! দূরবীন চোখে দিয়ে নিধিরাম অবাক। সাহেব, সাদা বাঘ, সাদা বাঘ! ধবধবে সাদা একটা বাঘ থপথপ করে জলের ধার দিয়ে চলছে। ফ্লেচার সাহেব বন্দুক তাক করতেই নিধিরাম বাধা দিল। সাদা বাঘ মারা সরকারের নিষেধ সাহেব, জেল হয়ে যাবে। ফ্লেচার সাহেব ফিরে এসেই ইংরেজি সংবাদপত্রের অফিসে দেখা করলেন। পরের দিনই কাগজে ফলাও করে বিবৃতি বের হলো, সাদা বাঘের ফটো তোলা হয়নি, সুতরাং বন্দুক হাতে ফ্লেচার সাহেবের ফটো তোলা হলো। তারপর অফিসে, কলেজে, স্কুলে, রেস্তোরাঁয়, বাড়ির রোয়াকে কেবল এই নিয়ে আলোচনা। সুন্দরবনে সাদা বাঘ এলো কি করে? রেওয়া আর সুন্দরবন পাশাপাশি নয় যে কিতকিত খেলতে খেলতে সাদা বাঘ ছিটকে সুন্দরবনে ঢুকে পড়বে। পরে ফ্লেচার সাহেব চিড়িয়াখানায় দেখে এসেছেন। দেখে মন্তব্য করেছেন, যে বাঘ তিনি সুন্দরবনে দেখেছেন সে এর চেয়েও নাকি অনেক সাদা, একেবারে দুধের মতন রং। সরকারের পক্ষ থেকে এক ঝাঁক শিকারি পাঠানো হলো। তারা সুন্দরবন তন্ন তন্ন করে খুঁজল, সাদা বাঘের ছায়াও দেখতে পেল না। আসল ব্যাপারটা কিন্তু আমাদের জানা আছে। কিছুদিন হলো সুন্দরবনে একটা বাঘের উপদ্রব হয়েছে। বুড়ো মানুষ খেকো বাঘ। অবশ্য যখন বাঘের হরিণ ধরার ক্ষমতা থাকে না, তার বয়স হয়, তখনই সে মানুষ ধরে। আর একবার মানুষের স্বাদ পেলে তার অন্য মাংসের রুচি হয় না। গোটা তিনেক মানুষ বাঘের পেটে যাবার পর গাঁয়ের লোকেরা মফস্বল শহরে বীরজা মণ্ডলের বাড়ি হানা দিল। বীরজা মণ্ডল বেঁচে নেই, কিন্তু তার ছেলে ভরত মণ্ডল রয়েছে। এখানকার লোকেরা ভোট দিয়ে তাকে এমএলএ করেছে। ভোটের সময় কথা দিয়েছিল আপদে বিপদে এখানকার লোককে বুক দিয়ে পড়ে বাঁচাবে। এবার বাঁচাক। ভরতবাবুর তো বন্দুক রয়েছে। বাইরে বের হয়ে ভরতের চক্ষু স্থির। প্রায় 100-250 লোক তার বাড়ি ঘেরাও করেছে। সব শুনে ভরত রীতিমতো বিচলিত। বন্দুক একটা আছে বটে, বাপের আমলের। তাতে বার কয়েক ভরত পাখি শিকার করেছে, কোনো জন্তু নয়। লোকেরা কোনো কথায় কান দিল না। জনা কয়েক ভরতকে কাঁধে করে নিয়ে গেল, আর কয়েকজন তার বন্দুক আর কার্তুজের বাক্স নিল। নিরুপায় ভরত বলল, আরে বাবা, এভাবে কি বাঘ শিকার হয়? গাছে মাচা বাঁধতে হবে, গাছের নিচে ছাগল রাখা চাই। দলের পান্ডা রামহরি বলল, সব ঠিক আছে বাবু,
খালের ধারে সঁদুরি গাছে মাচা বাঁধা আছে, নিচে ছাগলছানা, আজ বিকালে আপনাকে গাছে চড়িয়ে দেব। এদের যে কথা সেই কাজ। গাছের ডালে বসে ভরত একবার শেষ চেষ্টা করল। রামহরি, একটা যে ভুল হয়ে গেছে। রামহরি বলল, কি? দই দরকার, শুভ কাজে দই চাই। তোমরা যেভাবে আমাকে পাঁজাকোলা করে নিয়ে এলে, কিছুই তো করবার সুযোগ পেলাম না। ভরত নিশ্চিন্ত ছিল, এত অল্প সময়ের মধ্যে কিছুতেই দইয়ের জোগাড় হবে না, অতএব সে গাছ থেকে নেমে বাড়ি চলে যেতে পারবে। কিন্তু তাকে বিস্মিত করে রামহরি উত্তর করল, ঠিক আছে, নিয়ে আসছি। মিনিট 20 মধ্যে রামহরি ফিরে এলো, মাথায় বিরাট সাইজের এক হাঁড়ি। হাঁড়ি মাথায় সে তরতর করে গাছে উঠে মাচার ওপর হাঁড়িটা নামিয়ে রেখে বলল, এই নিন আপনার দই। এত দই? এত দই কি হবে? এর মধ্যে এত দই জোগাড় করলে কি করে? গামছা দিয়ে শরীর মুছতে মুছতে রামহরি বলল, কাল যে পঞ্চানন সাপুরের মেয়ের বিয়ে, সেই শহর থেকে এনে রেখেছিল। আপনার যতটা লাগে নিন, পরে বাকিটা নিয়ে যাব। ভরতকে কিছু বলবার অবকাশ না দিয়ে রামহরি নেমে পড়ল। যেতে যেতে বলল, আমরা ধারে কাছেই রইলাম, বন্দুকের আওয়াজ পেলেই এসে বাঘটাকে তুলে নিয়ে যাব। একটু একটু করে অন্ধকার নামল। আশেপাশে ঝিঁঝির শব্দ, ঝোপে ঝাড়ে জোনাকির মালা, কাছে দূরে বিদঘুটে সব আওয়াজ। বড় জানোয়ারের মধ্যে গাছের নিচে ছাগল, ওপরে ভরত। ভরত থরথর করে কাঁপছে আর ইষ্ট দেবতার নাম করছে। সে ভাবতে লাগল, এমএলএ হবার সময় যে শপথ বাক্য তাকে পাঠ করানো হয়েছিল, তাতে কি বাঘ মারার প্রতিশ্রুতি ছিল? হঠাৎ ঝিঁঝির ডাক থেমে গেল। কাছের দূরের আওয়াজও স্তব্ধ। ছাগলটাও ডাক বন্ধ করে দড়ি ছেঁড়বার প্রাণপণ চেষ্টা করতে লাগল। কাছেই কার পায়ের শব্দ, কে যে শুকনো পাতা মারিয়ে এগিয়ে আসছে। জ্যোৎস্না রাত, কোথাও একটু অন্ধকার নেই। একটু পরেই দেখা গেল প্রমাণ সাইজের এক কেঁদো বাঘ, আগুনের ভাটার মতো চোখ, গাছের 10 দূরে বসে কাছির মতো ল্যাজটা আঁচড়াচ্ছে। দৃষ্টি ছাগলের দিকে নয়, ভরতের দিকে। ভরতের প্রথমে মনে হয়েছিল ভূমিকম্প, পরে বুঝতে পেরেছিল না, ভূমিকম্প নয়, ভরত কাঁপছে, মাচা কাঁপছে, পাশে রাখা দইয়ের হাঁড়িও কাঁপছে। খুব আস্তে আস্তে বাঘটা এগুলো, পিঠটা ধনুকের মতন বেঁকিয়ে, দৃষ্টি কিন্তু ভরতের দিকে। ভরত জানে লাফাবার আগে বাঘ ঠিক এমনই করে, অবিকল বেড়ালের মতন। হঠাৎ কি যে হলো, বন্দুকটা হাত থেকে নিচে পড়ে গেল। অত কাঁপলে কখনো হাতে থাকে? বন্দুকটা পড়ল একেবারে ছাগলের পিঠের ওপর। যন্ত্রণায় ছাগলটা ব্যা ব্যা করে উঠল। সঙ্গে সঙ্গে বাঘও লাফ দিল। ভরতের নাগাল পেল না, তবে মাচার কাছাকাছি পৌঁছল। তারপর কি হলো ভরতেরও খেয়াল নেই। বাঘ নিচে পড়ার সঙ্গে সঙ্গে দইয়ের হাঁড়িটা তার দেহের ওপর পড়ল, কিংবা এমনও হতে পারে দইয়ের হাঁড়ির ধাক্কাতেই বাঘটা মাটিতে পড়ল। হাঁড়ি ভেঙে বাঘের সারা গা দইয়ে মাখামাখি, তার আসল রং ঢাকা পড়ে গেল। 2 চোখে দইয়ের ছিটে, সামনের পথ দেখার উপায় নেই। বাঘটা কোনো রকমে থপথপ করে ছুটতে লাগলো। ঠিক এই অবস্থাতে বাঘটাকে ফ্লেচার সাহেব দেখেছিল, একেবারে সাদা ধবধবে বাঘ। ওটা যে দই বাঘ সেটা বুঝবেন কেমন করে? ভরত এসব কিছুই দেখেনি। সে আর ছাগল তখন জাপটা জাপটি করে গাছের তলায় পড়ে আছে, দুজনেই অজ্ঞান। এতক্ষণ শুনলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প সাদা বাঘ। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।